ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য গণতন্ত্র একটি অন্যতম নিয়ামক বা মাধ্যম। আর গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা যদি ধারাবাহিকভাবে এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার নিশ্চিত করতে হবে। সেই সরকার নিশ্চিতের জন্যই একটি নির্বাচন প্রয়োজন, এবং নির্বাচনে সকল শ্রেণী পেশার মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিবে। সেই জনপ্রতিনিধি তাদের পক্ষ হয়ে তাদের সমস্যাগুলো বা যে এলাকাভিত্তিক যে সমস্যার উদ্ভব হবে বা বিষয়গুলো রয়েছে, সেগুলো পার্লামেন্ট বা সরকার প্রধানের কাছে গিয়ে পৌঁছে দেবেন, এবং তিনি সেটা সমস্যা সমাধানে উদ্যোগী হবেন। এটি হচ্ছে গণতন্ত্রের মূল কথা। কিন্তু আমরা দেখে আসছি দীর্ঘ 1.5 দশক বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার ছিল না। সেই সরকার কেন্দ্রবিন্দুতে ছিল শেখ হাসিনা, এবং শেখ হাসিনা যার পরামর্শে বা যার দিক নির্দেশনায় দেশ পরিচালনা করতে, সেটা হচ্ছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারত, এবং সে সবসময় ভারতের সেবাকেই বা ভারতের বিষয়গুলোকে মুখ্য মনে করত, এবং জনগণের অধিকার বা জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে সেটাকে সে পাশ কাটিয়ে যেত, এবং সেটাকে গৌণ বিষয় বলে মনে করত। এমনকি তার যে পাতানো একটা তথাকথিত সংসদ ছিল বা পার্লামেন্ট ছিল, সে পার্লামেন্টে পর্যন্ত সে তার অপকর্মের বা তার কৃতকর্মের বা তার কার্যকলাপের কোনো ধরনের জবাবদিহি করতে হবে সেই ধরনের মন মানসিকতা তার মধ্যে ছিল না। বিধায় 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থান ঘটে। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশে সর্বশেষ 8ই আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে গঠিত হয়। সেই সরকারের প্রধান লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল, সেটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য একটি নির্বাচনের আয়োজন করা। আমরা দেখেছি 80-র দশকে একটি গণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশের সামরিক সরকার প্রতিষ্ঠা করে জেনারেল এরশাদ, এবং তার পতনের পরেই 1991 সালে সেই নির্বাচনে আবার বাংলাদেশে সংসদীয় বহুদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করে। সেই নির্বাচন আয়োজনে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সময়ক্ষেপণ করেননি। তিনি স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে তিনি একটি গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের বিতর্কবিহীন সংসদ নির্বাচন দিতে সফল হয়েছিলেন। ফলে তাকে মাল্যভূষিত করেই তার চাকরি জীবন থেকে তাকে বিদায় দিয়েছিল তৎকালীন সরকারি দল ও বিরোধী দল। তাই এখন যারা জুলাই অগাস্টের আন্দোলনের যে ছাত্র সমাজ যারা অগ্রভাগে ছিল, তারা আজ অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ সুবিধা
নিয়ে যাচ্ছে এবং তারা দল গঠন করেছে। সেই দল এনসিপি, সেটা কতটুকু সফলতা পেয়েছে বা পাবে সেটা সময় বলে দেবে। কিন্তু তারা যে একটা বৃহৎ অঙ্কের বা বৃহৎ পরিসরে সুযোগ সুবিধা পেয়ে আসছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তাদের মুখের ভাষা বা তাদের বক্তব্য শুনলেই বোঝা যায়। কারণ তারা নির্বাচন চায় না। তারা এই সরকারকে, কেউ কেউ বলছেন 5 বছর প্রয়োজন, এই সরকারকে কেউ কেউ বলছেন নির্বাচনী প্রয়োজন নেই। তাহলে দীর্ঘ 16টি বছর বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে অন্যান্য ছোটোখাটো যে দলগুলো রয়েছে, তারা যে আন্দোলন সংগ্রাম করলো, তাদের বৃহৎ একটা অংশের কর্মী বাহিনী মারা গেল বা মৃত্যুবরণ করলো বা শহীদ হয়েছে। তাদের একই উদ্দেশ্য ছিল, একই লক্ষ্য ছিল, এই দেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা, এই দেশে একটি গণতন্ত্র ফিরিয়ে আনা, জবরদখলের ন্যায় একটা যে দল ক্ষমতা কুক্ষিগত করে যা ইচ্ছে তাই শুরু করেছিল, দেশের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে যারাই কথা বলতে তাদেরকে খুন, গুম, হত্যার শিকার হতে হয়েছে এবং পারিবারিকভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। অর্থাৎ নির্যাতন নিপীড়নের একটা স্টিম রোলার বা লেলিহান শিখা চাপিয়ে দিয়েছিল সেই দলগুলোর কর্মী বাহিনীর উপর। প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত কেউই বাদ যায়নি। তাহলে কি সেই যে গণতন্ত্র আনয়নের জন্য তাদের যে রক্ত বিলিয়ে দেয়া, তাদের জীবন বিলিয়ে দেয়া, সেটা কি বৃথা যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু 24-এর 5ই আগস্ট পর্যন্ত যে শহীদ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকেই গুরুত্ব দিচ্ছেন, কিন্তু যারা এই দীর্ঘ সময় ধরে একটা রক্তচোষা সরকার বা বলা যায় হিংস্র নিষ্ঠুর দলের প্রধান শেখ হাসিনার সাথে, শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য যে লড়াই সংগ্রাম করলো, নিজের জীবনকে উৎসর্গ করলো, বিভিন্নভাবে আত্মত্যাগ করলো, তাদের এই আত্মত্যাগ, তাদের এই যে লড়াই সংগ্রাম, এটা কি তাহলে বৃথা যাবে? যারা এই সরকার থেকে বেনিফিটেড বা বেনিফিশিয়ারি, তারাই নির্বাচন চায় না বলে আমি মনে করি। আমি বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখেছি, এই যে ছেলেরা, অর্থাৎ তারা সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে আসছে, তারা সরকারের পৃষ্ঠপোষকতায় পরোক্ষভাবে তারা একটা দল গঠন করলো। সেই দলের যদি জরিপ করা যায়, বিন্দুমাত্র সমর্থন জনগণ করে কিনা সন্দেহ রয়েছে। তাই তারা চিন্তা ভাবনা করে দেখে আসছে, যদি নির্বাচন হয় তাহলে তাদের জনসমর্থন শূন্য কোঠা থাকবে এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে যে দলটি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে এসছে এবং স্বৈরাচারের সাথে কখনোই আপোষ করেনি, অর্থাৎ আপোষহীন থেকে এই দেশের জনগণের পালস বুঝে সংগ্রাম করে আসছে এবং দীর্ঘ লড়াইয়ের পর যখন সফলতার দ্বার প্রান্তে, তখন এই ধরনের ছেলে যারা আন্দোলনে, অর্থাৎ জুলাই আন্দোলনে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, এটা অস্বীকার করার মতো নয়। আরও অনেকেই ছিল
তারা অনেকেই যারা ঢাকায় আন্দোলন সংগ্রাম করেছে, নাহিদুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সাজ্জিদ আলম, দেখা যায় এদের বিরুদ্ধে যারা বিভিন্ন অঞ্চলে জুলাই আন্দোলনের সংগ্রাম করে এসছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারাই অনেক অভিযোগ করে আসছে। তাই আমি বলতে চাই এটা হতো একটা বোকামি ছাড়া আর কিছু নয়। তাদের একটা স্বার্থের কাছে তাদের যে বোধগম্যতা সেটা তারা হারিয়ে ফেলেছে, বিধায় তারা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে বেড়াচ্ছে এবং তারা তাদের ক্ষমতা হারানোর ভয়ে বিএনপিকেই টার্গেট করেই বক্তব্য দিয়ে যাচ্ছে। একটি দল জনগণের আস্থা অর্জন করতে হলে, জনগণের বিশ্বস্ততা পেতে হলে তাকে অবশ্যই একটি দীর্ঘ সময়ে পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আমরা দেখে এসেছি সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেখে এসেছি আওয়ামী লীগ, দেখে এসেছি জামায়াত ইসলাম, সেটা দেখে এসেছি অন্যান্য দলের ক্ষেত্রেও। তাই এনসিপি গঠন করে তারা যে রাতারাতি ক্ষমতায় এসে পড়বে, তারা আজ সেটা প্রতিনিয়ত অনুভব করতে পারছে বলেই বিধায় তারা নির্বাচন চাচ্ছে না। এই ছেলে ছোকরারা তাই বিভিন্ন বক্তব্য বিবৃতির মাধ্যমেই এখন বলা যায় বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ঘায়েল করে যাচ্ছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্যই দীর্ঘ সময় ধরে অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। তাই একটি গণতান্ত্রিক সরকার পারে এই দেশকে এগিয়ে দিতে, এই দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে। এখনও বিএনপির বড় বড় নেতারা যে বলে আসছেন, যদিও একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা পতিত সরকারের আওয়ামী লীগের দোসর, তারা এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমরা যদি বলি আওয়ামী লীগ সরকারের যারা এই যে দীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করলো, খুন করলো, গুম করলো, যারাই ভারত বিরোধী অবস্থানে ছিল, অর্থাৎ ভারত যে একটি নেতিবাচক কর্মকাণ্ড করে এই পতিত সরকারের মাধ্যমে এই দেশে স্বার্থকে ক্ষুণ্ণ করেছে, সেটার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে গুম করেছে, তাদেরকে আয়না ঘরে রেখেছে, তাদেরকে খুন করেছে, হত্যা করেছে। কেন তাদেরকে 5ই আগস্টে তাদেরকে গ্রেফতার করা হলো না, তাদেরকে বিচার মুখোমুখি করা হলো না? 8ই আগস্টে যদিও অন্তর্বর্তীকালীন এই সরকার ক্ষমতা এসছে, কেন 619 জনকে পালাতে যেতে সাহায্য সহযোগিতা করলো? এখন আসছে তারা কিভাবে চলে গেছে, তারা কিভাবে এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, কিভাবে বাংলাদেশের একটি সংস্থা তাদেরকে পালাতে যেতে সাহায্য সহযোগিতা করেছে? একবার কি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বা তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করেছে বা তাদেরকে গ্রেফতার করার কোনো প্রক্রিয়া নিয়েছে? আমরা সেটা আপাত দৃষ্টিতে দেখিনি। তাই আমরা বলতে পারি এই সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই। প্রতিবেশী দেশ ভারতের গুপ্তচর, ভারতের সেই দোসররা, অর্থাৎ আওয়ামী লীগের যে দোসরগুলো রয়েছে, তারা যে দীর্ঘ 16 বছর ক্যাডার বাহিনী তৈরি করে গেছে প্রশাসনে, তারা প্রশাসনের থেকে এখনও আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া রয়েছে। তাই এই দোসরদের চিহ্নিত করার জন্য, এই দোসরদের
শাস্তির আওতা আনার জন্য এবং ভারতে পালিয়ে থাকা সেই কোটি কোটি ডলার নিয়ে যারা আমোদ ফুর্তি করছে এবং বিদেশে পাচার করেছে তাদেরকে দেশে ফিরে এনে বিচার করার জন্য অবশ্যই একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন, যে রাজনৈতিক সরকার জনগণের কাছে তাদের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করবে। এবং একটি সংসদীয় পার্লামেন্ট প্রয়োজন, যেখানে একটি প্রকৃত অর্থে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি থাকবে, যে প্রতিনিধি সরকার যাতে যা ইচ্ছে তাই করতে না পারে সেটা নিশ্চিত করবে এবং সেটা সংসদে জবাবদিহিতা আওতা আনবে সেই নির্বাচিত সরকারকে। সেটাই এখন প্রত্যাশা। তাই ব্যক্তি স্বার্থের বা দলীয় স্বার্থ ঊর্ধ্বে থেকে দেশটাকেই মূলত প্রাধান্যতা উচিত। অনেক সময় চলে গেছে, এখনও আওয়ামী লীগের দস্যুরা রয়ে গিয়েছে বিধায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, তাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই, তাদের লজ্জাবোধ বলতে নেই। তারা বেহায়াপনার একটা সর্বশেষ সীমায় পৌঁছে গিয়ে আবার তারা রাস্তা নামার চেষ্টা করছে। তাদেরকে এই দেশের রাজনীতির মাঠেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই নিষিদ্ধ ঘোষণার ক্ষেত্রে অবশ্যই জননির্বাচিত প্রতিনিধি প্রয়োজন এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকারি প্রয়োজন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তার যে সরকারের যারা রয়েছেন তাদেরকে অবশ্যই বুঝতে হবে, বুঝে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একটি আন্তর্জাতিক মানের নির্বাচন প্রয়োজন রয়েছে বিধায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল এ বিষয়ে ঐক্যমত্য। শুধু নাহিদুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সাজ্জিস আলম, আসিফ মাহমুদ, মাহফুজুল হক, এনাদের মধ্যে এনসিপির যারা পৃষ্ঠপোষক রয়েছেন তারা ছাড়া, অর্থাৎ তারা মনে করেন তারা জুলাই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বিধায় এই দেশটা শেখ হাসিনা যেমন মনে করতেন এটা আমার বাবার সম্পত্তি, তারা মনে করে ফেলছেন এটা তাদের বাবার সম্পত্তি। তাই এখান থেকে আমরা বেনিফিট নিয়ে যাব, আর কেউ যাতে বেনিফিট নিতে না পারে সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। এখানে বেনিফিট বা স্বার্থ হাসিলের বিষয় নয়, এখানে বিষয় হচ্ছে জন অধিকারের বিষয়, জন আকাঙ্ক্ষার বিষয়, জন ইচ্ছার বিষয়। আপনাকে ভোট দিবে কি না দিবে এটা জনগণের ইচ্ছায়। তাই দ্রুততম সময়েই একটি নির্বাচন আয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূসের করা প্রয়োজন এবং সেটা ডিসেম্বরের মধ্যেই বলে আমি মনে করি। বিভিন্ন ধরনের অপপ্রচার সামাজিক মাধ্যমে হয়ে আসছে এবং এরাই করে যাচ্ছে। তাই এই ধরনের অপপ্রচার, অর্থাৎ একটি দলকে প্রতিপক্ষ না ভেবে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা কোনো সরকারের সুবিবেচনামূলক সিদ্ধান্ত বলে আমি মনে করি।